হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ। আর আমরা যেমন সিভিল সার্ভিসকে মাথার মধ্যে রেখে প্রতিটি বিষয়ের টপিকগুলোকে ধীরে ধীরে অ্যানালিসিস করছিলাম, সেরকমই আজকের টপিক অ্যানালিসিস করব আবার আরেকটা টপিক আর্ট অ্যান্ড কালচারের, যেখানে আমরা স্কাল্পচার নিয়ে আলোচনা করছিলাম। একের পর এক বিভিন্ন সাম্রাজ্যের সময় ভারতবর্ষে কীভাবে স্থাপত্য ভাস্কর্য শিল্প উত্থিত হলো তার গল্প করছিলাম। আজকের গল্প হবে চোলদের সময়কার ভাস্কর্য চর্চা নিয়ে। চোলদের যুগে কীভাবে ভাস্কর্য শিল্পকলা ডেভেলপড হচ্ছে বা তার বৈশিষ্ট্য কি, এগুলো আমরা দেখব। চলো শুরু করে দিই। চোলদের সময়কার স্থাপত্য ভাস্কর্য, মূলত ভাস্কর্য শিল্পকলা কি ছিল? স্থাপত্য নয়, আর্কিটেকচার ফর্ম পড়বো আমরা এখন চলে যাবো ভাস্কর্যতে, অর্থাৎ স্কাল্পচার। Chola Empire, a prominent Tamil dynasty, ruled much of southern India until 13th century. 1300 শতক পর্যন্ত বলা যেতে পারে দক্ষিণ ভারতে তামিল রাজবংশ, যারা দাপটের সঙ্গে সাম্রাজ্যে কাজ করেছে। ইভেন আমাদের একদম ব্রহ্ম এই পার্টিকুলার যে বঙ্গোপসাগরের তীর ধরে চলে এসেছিল আমাদের পশ্চিমবাংলা, বাংলা অবধি, গঙ্গাই কোন্ড চোল বলা হয় যার জন্য। এই যে দাপুটের শাসকরা, দক্ষিণ ভারতের দাপুটের শাসক চোলদের সময় 1300 শতক অবধি কিন্তু তারা দাপুট রাজত্ব করছে। এবং সেই সময় চোলদের পার্টিকুলার যে আর্ট ফর্ম, তারও কিন্তু ইভলিউশন, তারও কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এগুলো আমরা দেখতে পাই মূলত দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দিরের দেওয়ালে চিত্রিত শিল্পকলার মাধ্যমে। উদাহরণ স্যার, আমরা যদি বিভিন্ন দক্ষিণ ভারতের মন্দিরগুলোর উদাহরণ দেখি, তাহলে দেখতে পাবো সেখানে ডেডিকেটেড ভাবে লর্ড শিবা কিংবা লর্ড বিষ্ণুর চিত্র দেয়ালের মধ্যে খোদাই করা আছে। শুরুর দিকে ইন দ্য আর্লি চোলা পিরিয়ড দ্য স্কাল্পচার্স ওয়ার রিলেটিভলি মডেস্ট ইন সাইজ, ক্ষুদ্রাকার ছিল শুরুর দিকে। সাম্রাজ্য যখন ছোট থাকে তখন কি হয়, যে কোনো ভাস্কর্য চর্চার জন্য যে পৃষ্ঠপোষকতা হয় সেটা ছোটখাটো হয়। পরবর্তীকালে যখন সাম্রাজ্যের উত্থান হচ্ছে, বিস্তার হচ্ছে, সেই সময় ধীরে ধীরে পৃষ্ঠপোষকতা বাড়ে এবং তারই নিদর্শন বা তার প্রভাব পড়ে যায় আর্ট অ্যান্ড কালচারের মধ্যেও, এবং ধীরে ধীরে তার সাইজও ইভলভ বা ডেভেলপ হয়। আমরা যদি পার্টিকুলার একটা মন্দিরকে তুলে নিই, এই চোলদের যুগের ভাস্কর্য শিল্প কীভাবে বিস্তার লাভ করে, তার ডাইমেনশন কি থাকে, তাহলে একটা উদাহরণ তুলে নিতে পারি আমরা। এই যেমন বৃহদেশ্বর টেম্পল, কথার কথা ধরে নাও, এই একটা মন্দির, তাঞ্জোরের বৃহদেশ্বর টেম্পলটা ধরে নাও, এটা তার উদাহরণ ছবি। এবং সেই সময় যদি এই মন্দিরগুলো যখন তৈরি হচ্ছে, আর যদি স্ট্রাকচারাল ফরম্যাট তুমি দেখো, তাহলে তুমি প্রথমে দেখতে হবে যে গর্ভগৃহ থাকে। যারা পুরী গেছো কিংবা কামাখ্যার মন্দিরে গেছো, দেখবে যেগুলো বড় বড় মন্দির, সেখানে গর্ভগৃহ আলাদা করে তৈরি করা হয়, মানে যেখানে মূল বেদি থাকে, যেখানে মানে আরাধনা করার জন্য যাকে আরাধনা করা হয়, যাকে পূজা আচ্ছা করা হয়, তাকে যেখানে রাখা হয়, গর্ভগৃহ। এবার এই যে গর্ভগৃহ মানে স্যাংট্রামস, তার ঠিক ওপর দিকে দেখবে একটা এই মুকুট টাইপের একটা বড় গম্বুজ টাইপের থাকে, একে বলা হয় বিমানা বা বিমান, টাওয়ার অ্যাবাভ দ্য স্যাংট্রাম। ঠিক আছে, তার মানে এটা গর্ভগৃহ আর এটা হচ্ছে স্যাংট্রাম বা বিমান যাকে বলা হয়। এবং বাদবাকিটা যেখান দিয়ে তুমি এন্ট্রি নেওয়ার পর পুরো মন্দির চত্বর ঘুরে নিচ্ছ, এই যে জায়গাটা পুরোটা, সেইটা হচ্ছে সার্কামবুলেটরি করিডর। অর্থাৎ এই পুরো প্রদক্ষিণ করার জন্য, মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য যে বারান্দা, সেটা হচ্ছে এই সার্কামবুলেটরি করিডর। এই যে আর্ট ফর্ম, এই যে স্ট্রাকচারটা, সাউথ ইন্ডিয়ার জন্য যে আলাদা স্ট্রাকচার, তা ভালোভাবে দেখা যাচ্ছে চোলদের সময়। তারই উদাহরণ দেখতে পাই আমরা তাঞ্জোরের বৃহদেশ্বর টেম্পল, কিংবা গঙ্গাই কোন্ডা চোলাপুরমের টেম্পল, কিংবা এরকম আরও টুকরো টাকরা পুরো মাদ্রাস জুড়ে বা দক্ষিণ ভারত জুড়ে এরকম বেশ কিছু মন্দির রয়েছে, মূলত তামিলনাড়ু রিজিয়ানে। চোলদের সেইখানেই মূল পৃষ্ঠপোষকতা ছিল, মূল শাসনতন্ত্র ছিল সেখানে। এবং এই যে চোলদের
ভাস্কর্য শিল্প চর্চার যে কি বলবো ডেভেলপমেন্ট বা ইভলিউশন হচ্ছে, এটা হচ্ছিল চোল সাম্রাজ্যের প্রথম শ্রেষ্ঠ শাসক, তার হাত ধরে প্রথম রাজরাজ চোল, তার সময়কালে কিন্তু মূলত এই চোল ভাস্কর্য শিল্প চর্চার আরো বেশি বেশি করে বিকশিত হয়েছিল, আরো বেশি করে এমপ্লাওয়ারিশমেন্ট হচ্ছে। সেখানে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প চর্চা, ভাস্কর্য শিল্প চর্চার যেমন চর্চা হচ্ছিল, একদম নিখুঁত চর্চা হচ্ছিল, তেমনভাবেই বড় বড় পাহাড় পর্বত পাথর কেটে কেটে যে আর্ট অ্যান্ড কালচারের ফরমেশন, তারও কিন্তু ইভলিউশন হচ্ছে। এবং চোলদের সময় যদি দেখা যায় যে আর্ট ফর্মের পার্টিকুলার ফিচার্সগুলো কি, তাহলে দেখা যাবে সেখানে এই চোলদের যুগের যে স্থাপত্য ভাস্কর্য কলা স্কাল্পচার, তার মূলটাই ডিপেন্ড করে রয়েছে ইন্টিগ্রেট টেইলিং, সূক্ষ্ম নিপুণ যে ডিটেইলিং, বিস্তৃত বিবরণ তার মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে সেই বিবরণে উল্লেখ করা থাকছে বা খোদাই করা থাকছে বিভিন্ন দেবদেবীর জন্য প্রতিমূর্তি, বা তার সঙ্গে সঙ্গে গাছের লতাপাতা বা বিভিন্ন রকম যে নকশা চিত্র, তার খোদাই করা প্রতিচ্ছবি, তার সঙ্গে সঙ্গে পাথরের ছোট 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 জানালা তৈরি করা হচ্ছে, স্টোন উইন্ডোজ, কিংবা বিভিন্ন রকম অ্যানিমেলের ফিগারগুলোকেও সেখানে দেখানো হচ্ছে। এই চোল যুগেই আরও দেখা যাচ্ছে যে পল্লবদের মতো করে চোল যুগেও কিন্তু ব্রোঞ্জ ভাস্কর্যের উত্থান হচ্ছে। আমরা আগের ক্লাসেই পল্লবদের গল্প পড়েছিলাম না, তো আমরা এই যুগেও দেখতে পাচ্ছি চোলদের যুগেও কিন্তু ব্রোঞ্জের নানা রকম টেকনিকের মাধ্যমে, বিশেষ করে ওকে বলা হয় লস্ট ওয়্যাক্স টেকনিক বা কেয়ার পারডিউ টেকনিক্স, এর মাধ্যমে কিন্তু ব্রোঞ্জের ভাস্কর্য শিল্পরা চর্চা হচ্ছে। পাথরের ওপর খোদাই করা চর্চা হোক কিংবা ব্রোঞ্জের শিল্পকলা হোক, দুটো মাধ্যমেই একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে, চোলরা মূলত শিবের ভক্ত বেশি করে থাকছে। যেমন আমরা দেখেছিলাম পল্লবদের সময় বা রাষ্ট্রকূটদের সময় মূলত পল্লবরা শিবের ওপর বেশি ভরসা রেখেছিল, রাষ্ট্রকূটরা যেমন তিনটে ধর্ম বৌদ্ধ, জৈন এবং হিন্দু, সেখানে আবার হিন্দুদের মধ্যে বৈষ্ণব এবং শৈব চারটে পাঁচটাকে দেখতে পাচ্ছে, সর্বধর্ম সমন্বয় রাখছে রাষ্ট্রকূটরা। আগের ক্লাসে যেমন আমরা দেখেছিলাম যে পল্লবদের সময় শিব ঠাকুরের নানা রকম প্রতিমূর্তি রাখছে, তিন মাথার মূর্তি রাখছে শিব ঠাকুরের। চোলদের সময়ও শিব ঠাকুরের ওপর সেই ভঙ্গিমা রাখা হচ্ছে, বাট চোলরা না শাসক হিসাবে, তোমরা যদি অ্যানশিয়েন্ট হিস্ট্রির গল্প দক্ষিণ ভারতের পড়ে থাকো বা পড়ো, তাহলে দেখতে পাবে চোলরা অনেকটা বেশি, তাদের নৌবাহিনীর শক্তি ছিল প্রচণ্ড পরিমাণে, তারা বেশ দাপুটে লোকজন ছিল, তারা সিংহল তামিলনাড়ু দিয়ে উত্তর ভারতের দিকে এগিয়ে আসছে, অন্ধ্রপ্রদেশ দিকে তারা বিস্তার করছে, এবং তারা অনেকটা বেশি অ্যাগ্রেসিভ ছিল। এই যে অ্যাগ্রেসিভনেস, তার সাথে মিল পাওয়া যায় মাইথোলজিতে শিব ঠাকুরের যখন তাণ্ডব নৃত্য হয়, যাকে বলা হয় নটরাজ মূর্তি, তার মিল পাওয়া যায়, এবং সেটারই বৈশিষ্ট্য কিন্তু ওরাও দিচ্ছে। চোলদের সময়কালে যদি দেখা যায় যে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে, মূলত ব্রোঞ্জের যে মূর্তিগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু সবই নটরাজের শিব মূর্তি। নটরাজ যে ঐশ্বরিক, যে তার নানা রকম লীলাযুক্ত যে দামাল দাপুটে নাচ, ঐশ্বরিক সেলেস্টিয়াল যে ডান্স ফরম্যাট, তারই বেশি করে কিন্তু মূর্তি এই চোলদের যুগে প্রত্যায়িত হয়েছে বা তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, যদি আমরা একটু দেখি এই তাণ্ডবটা ভারতবর্ষের যে ঋগ্বেদ, প্রাচীনতম যে বেদ, যে বিভিন্ন রকম শাস্ত্র রয়েছে, আমরা যে গান গাই সামবেদ, আমরা যে নাচ করা হয়, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের যে ফরম্যাটগুলো রয়েছে, সবই তো কোথাও না কোথাও বেদের থেকেই তার নির্যাসটুকু নিচ্ছে, বিভিন্ন রকম বেদান্ত থেকে। আমরা যদি তাণ্ডব ফর্মটা দেখি, সেটা এক ধরনের কিন্তু এই ঋগ্বেদের সেটার মানে উল্লেখ রয়েছে, এবং সেটা হচ্ছে এক ধরনের কসমিক স্টেজ, মানে এই যে ব্রহ্মাণ্ড, এই যে সুপ্রিম এনার্জি, তুমি যে ধর্মের লোকই হও না কেন, তুমি যে রকম প্রাণী হও না কেন, তুমি জড় হও কি জীব হও, তুমি তো আসলে এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র অংশ। তুমি
আমরা যে অনেক রকম করে এক্সট্রা চিন্তা করি, ডিপ্রেস হয়ে যায়, অনেক কিছু আশা প্রত্যাশা অনেক কিছু করি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের শুধু আসলে কাজটুকুই করতে হবে, এর বাইরে কোনো কিছু চিন্তা করে লাভ নেই। আমাদের শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, কোষ বা তারও থেকে ছোট ছোট যে পার্টিকেলসগুলো রয়েছে, ওরা কিন্তু ওদের কাজ থামাচ্ছে না, ওরা কিছু এক্সপেকটেশন নিয়ে বসে নেই। আবার তুমি যদি আজকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনে চলে যাও বিভিন্ন রকম ছোট ছোট কণাতে, ওরাও ওদের সেই এনার্জি সমস্ত কাজকর্মই করে যাচ্ছে কন্টিনিউয়াসে। ওরা কোনো আশা প্রত্যাশা নিয়ে থাকছে না। দে জাস্ট ডু দেয়ার ওয়ার্কস। তারা শুধুমাত্র তাদের কাজটাই করছে, তারা তাদের ডিউটি পালন করছে। এবং এই মহাবিশ্ব মহাজাগতিক শক্তি যখন যাকে দিয়ে যেটা করানো সেটা করেই নিচ্ছে, এবং সেই কাজে কোনো রকম ফাঁকি মারা কাউকেই যাবে না। ফাঁকি মারলেই মুশকিল, তার খেসারত দিতে হবে। সেই যে মহাবিশ্বের যে জাগতিক লীলা, তার যে রস, তার যে সৃষ্টি এবং শেষের যে 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 বিভিন্ন রকম লীলার যে প্রতিমূর্তিগুলো, সেইগুলি কিন্তু তাণ্ডব নৃত্যের মাধ্যমে প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়। ঠিক আছে, অল পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স, তার যে রিদমিক মুভমেন্ট, এই রিদমিক মুভমেন্টটাই যে এক ধরনের তাণ্ডব নাচের মাধ্যমে পারফর্ম করা হয়, তাকে তাণ্ডব ডান্স বলে, এবং সেটাও ঋগ্বেদে উল্লেখ রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, নাট্যশাস্ত্র, যেখান থেকে নাচের বিভিন্ন ফরম্যাট আমরা আর্ট অ্যান্ড কালচারে পরবর্তীকালে পড়ব, ভারতবর্ষের যে বিভিন্ন রকম ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো রয়েছে, তার যে বিভিন্ন রকম রঙ্গ রূপ, যে নানা রকম যে প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের তামিলনাড়ুর ভারতনাট্যম হোক, কত্থক হোক, কিংবা মণিপুরি ডান্স ফর্ম হোক, কিংবা ওড়িশি হোক, কিংবা আসামের সাত্রিয়া ডান্স হোক, এই যে নানা রকম ক্লাসিক্যাল যে ডান্স ফর্মগুলো, তারও তো নানা রকম আঙ্গিক রয়েছে, প্রকারভেদ রয়েছে, সেগুলো তখন আমরা পড়বো এই ক্লাসগুলোতে। তো আমরা এই যে নাট্যশাস্ত্র যেখান থেকে উৎপত্তি, দিনাট্য, নৃত্যনাট্য, এই যে উৎপত্তি, সবই কিন্তু আসলে এই যখনই চলে আসবে যেখানে এই মহাবিশ্বের সঙ্গে তার তুমি একটা ক্ষুদ্র পার্ট নিজেকে অনুভব করবে, যখন তুমি তার পার্ট হিসাবে নিজেকে অনুভব করে তুমি পারফর্ম করবে, তাকে বলা হচ্ছে কি লাস্য। তারই রূপভেদ হচ্ছে তাণ্ডব নৃত্য, নটরাজ্যের। সেটা বিশেষ করে কিন্তু এই যুগের ভাস্কর্য শিল্পকলায় বেশি করে প্রত্যায়িত হয়েছে। এই তাণ্ডবে শিব ঠাকুর, যাকে বলা হয় মানে হরি, যিনি সৃষ্টি করছেন হিন্দু মাইথোলজি অনুযায়ী, মানে বিষ্ণু, হরি, শ্রীকৃষ্ণ, তিনি স্রষ্টা, তিনি 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 সমস্ত জগৎ তৈরি করেছেন। শিব ঠাকুর মহাদেব, তিনি সমস্ত জগৎকে আগলাচ্ছেন। রাদার কোনো জায়গা যদি খারাপ হয়ে যায়, ধ্বংস করে নতুন করে তৈরি করছে। ব্রহ্মা সমস্ত সিস্টেমকে মেনটেন করছে। এই যে আমাদের মাইথোলজি অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী যে গল্পগুলো আমরা জানি, শুনি, চর্চা করি, তাণ্ডব নৃত্য হচ্ছে যে ওই ধ্বংসের মারফত নতুনকে আবার তৈরি করে দেওয়া। রাগ, ক্ষোভ, মানুষের যে বিভিন্ন রকম ইমোশনসগুলো থাকে, সেইগুলোকে আরো বেশি করে নার্চার করা। তাণ্ডব এমবডিজ পাওয়ার অ্যান্ড ভিগর, একদিকে ক্ষমতা আর একদিকে যত্ন। একরকম ভাবে তার যে উদ্যম, তার যে শক্তি, তার অন্তর্নিহিত যে শক্তি থাকে, এবং যেটা শিবের শক্তিকে পার্বতী, দেবী পার্বতী, দুজনের যে পারফরমেন্স, জগৎ ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে এবং চলছে, তারই এক্সপ্রেশন, তারই সুনিপন এক্সপ্রেশন এই মূর্তিগুলোর মারফত পাই, যেখানে শিবার মাস্কিউলিনিটি, কসমিক এনার্জি, আমাদের তো এক বলা হয় শিব আর শক্তি, অর্থাৎ একই শরীরের মধ্যে অর্ধ নারীশ্বর যে কনসেপ্ট রয়েছে, পুরুষ নারীর যে কনসেপ্ট, এক্স ওয়াই ক্রোমোজোমের যে কনসেপ্ট, এই সবই তো এই মহাজাগতিক শক্তির কি বলবো প্রতিচ্ছবি। যদি বলা যায় শুধুমাত্র ওই এক্স ফ্যাক্টর, অর্থাৎ মাস্কুলিনিটি জেন্ডারের যে ফ্যাক্টর, যে সৃষ্টি করে, তার যে উদ্যম, তার যে অ্যাকশান, সেইটা যাকে আজকের দিনে বলা হয় যে মাচো ম্যান যাকে বলে, ওই যে কনসেপ্ট যেটা অপভ্রংশ হতে 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 এসছে। ঠিক আছে, এই কসমিক এনার্জির প্রতিচ্ছবি দেওয়া হয় এই নটরাজের বিভিন্ন রকম নাচের মাধ্যমে। নটরাজের তাণ্ডব রিপ্রেজেন্ট 5 ডিভাইন অ্যাক্টস। ঐশ্বরিক নানা রকম কাজকর্ম, এইগুলোকে 5খানা যে কাজকর্ম আছে ঐশ্বরিক, সেই 5খানা কর্মকাণ্ডকে প্রত্যায়িত করে নটরাজের এই তাণ্ডব নৃত্যকলা। কি কি? এক, সৃষ্টি, অর্থাৎ তৈরি করা।
ক্রিয়েশন তার মানে। 2 স্থিতি, প্রিজার্ভেশন, সংরক্ষণ করা, তার মানে একটা তৈরি করছো, তারপরে তুমি কি করছো, রক্ষা করছো। 3 সামহারা, ডিস্ট্রাকশন, যদি দরকার পড়ে ভেঙে তছনছ করে দিতে হবে, সামহারা, সংহার করতে হবে। তিরোভাবা, কনসিলমেন্ট, অর্থাৎ অদৃশ্যকরণ, মানে গায়েব করে দিতে হবে পুরো। অনুগ্রহ বা গ্রেস, অর্থাৎ যাকে আমরা কি করতে পারি, ওই আশীর্বাদ বা কৃপা, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকুক। দেখো, পাওয়ার, ক্ষমতা, এই যে আমরা বলি না ক্ষমতার স্বর আলাদা হয়, নেতা মন্ত্রী অফিসার হওয়ার যে স্বপ্ন দেখছি, সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন দেখছি, কোথাও না কোথাও তো আমাদের মিশন পাওয়ারটা পেয়ে গেলেই ওটা মাতব্বরি করে দেওয়ার চেষ্টা করি। আসলে কি, আমরা এই যে সিভিল সার্ভিস হওয়ার চেষ্টা করছি, এখানে নিজের যে ঔরস, নিজের যে শক্তি, তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, হোয়াট এভার ইউ আর, তুমি যে এই যে অ্যাসপিরেন্ট লাইফের যে কষ্টগুলো পাচ্ছ এখন, সেখান থেকে তুমি নিজেকে শক্তি সঞ্চয় করতে করতে পরীক্ষা দিচ্ছ, নিজেকে তৈরি করছো, পরীক্ষায় পাশ করার পর তুমি যে সিভিল সার্ভিসেন্ট হবে, দেখুন তুমি নিজেকে, তোমার নিজেকে নতুন করে কি করছো, সৃষ্টি করছো, ক্রিয়েট করছো। তারপরে তোমার একটা সময় আসবে শুরুর দিকে, যখন তুমি নতুন চাকরি জীবনে যাওয়ার পরে সেই কাজের যে ট্রেনিং নেবে, তোমার পার্সোনাল লাইফ, তোমার পারিবারিক লাইফের সঙ্গে সে কাজের লাইফের একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, স্থিতাবস্থা রাখবে, প্রিজার্ভ করবে। তারপর যদি আমার মনে হবে যে না, আমি অফিসার হয়েছি, আমি যথাযথ যে সমাজে অন্যায় আছে সমস্ত কিছু একদম ভেঙে চুরে তছনছ করে দেবো, আমি হয়ে যাবো একদম সেই ওই যে কি বলে সিংহাম, ঠিক আছে, অর্থাৎ সংহার করবো, ডিস্ট্রাকশন করবো, খারাপ জিনিসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তারপরে কি করবে তুমি, কনসিলমেন্ট, অর্থাৎ যদি কোনো রকমভাবে এই খারাপ ভ্যানিশ করতে গেলেও তো অনেক সময় অনেক কিছু ভ্যানিশ করতে হয়, খারাপকে মুছে দিতে হবে, তো ওই অদৃশ্যকরণ করতে হবে, চিরভাবা, এবং তারপরে অনুগ্রহ করতে হবে, যারা রয়ে গেল, যারা থাকলো, তাদের সবাইকে নিয়ে ভালো রাখতে হবে। বিউরোক্রেসি মানে কি, সিভিল সার্ভিস মানে কি, সিভিল সার্ভিস মানে হচ্ছে এই সোসাইটিতে এই সিভিলিয়ানদের জন্য এই কোনো অংশেই কিন্তু যারা বর্ডারে কাজ করছেন তার থেকে কোনো অংশে লড়াই কম নয়। বর্ডারে তো বরং একটা জিনিস নিশ্চিত, যে আমি শত্রুদের জন্য শত্রুদেরকে মারছি, আর এখানে তো লড়াই ঘরের লোকের সাথে ঘরের লোকের, কারণ আমার দেশের মধ্যে অনেক বজ্জাত লোক থাকছে যারা দেশের মানুষকে খারাপ করছে, এই লড়াই কোনো অংশে কম নয়, যারা সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন দেখছো। তো সেখানে আজকে নিজেকে তৈরি করার মারফত, সেখানে নিজেকে স্থিতাবস্থা রেখে সমাজকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ খারাপ এবং ভালোর যে দ্বন্দ্ব, এর ব্যালেন্স করাটা তো তোমার কাজ, যারা স্বপ্ন দেখছো সিভিল সার্ভিস হওয়ার। এই জিনিসটাই কিন্তু প্রকটিত হয় এই পার্টিকুলার নটরাজের নাচের মারফত। নটরাজ অর্থাৎ শিব ঠাকুর যখন মুভমেন্ট করেন, তার এই যে পাওয়ারফুল পশ্চার, অর্থাৎ এই যে স্বর্গ মর্ত পাতাল, তার যে স্ট্রাকচার, তার যে সৃষ্টি, ব্রহ্মাণ্ড, বিশ্ব, আমাদের পৃথিবী, তার যে নার্চার, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, এই যে সমস্ত নিয়মে চলছে, সবই তার এই লীলা তাণ্ডব নৃত্যের মাধ্যমে চলছে, তার এনার্জির মাধ্যমে চলছে। এটাই যারা বিভিন্ন ধর্মের লোকজন তারা অন্য কথা বলবে, অন্য কোনো দেবতাকে নিয়ে বলবে, আবার ফিজিক্সের লোকজন বলবে এটাই এনার্জি, যার শেষ নেই, উত্থান নেই, আবার ফিলোসফিতে বলবে এটাই সমস্ত মায়াজাল। তো সমস্ত খেলায় কিন্তু ওই আলটিমেট কোনো একটা এনার্জি, যাকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো অ্যানশিয়েন্ট টেক্সট মেনশন 7 টাইপস অফ তাণ্ডবা, প্রাচীন যেসব পুঁথি রয়েছে, শাস্ত্র রয়েছে, সেই অনুযায়ী 7 ধরনের এই তাণ্ডব নৃত্য দেখতে পাওয়া যায়। 1 সান্ধ্য, 2 কালিকা, 3 আনন্দ, 4 ত্রিপুরা, 5 গৌরী, 6 সমহারা এবং 7 উমা। তাকেই দেখো, তাণ্ডব নৃত্য ঠিকই নটরাজের নৃত্য ঠিকই, কিন্তু তার মধ্যেও কিন্তু শিব এবং শক্তি মিশ্রিত হয়ে রয়েছে। কালিকা, মা কালীর রূপ। মা কালী মানে কি, খারাপদেরকে যখন মারছেন, তিনি যখন সেই রক্ত পান করছেন রাক্ষসদের, মানে তিনি খারাপকে শেষ করে নিজের মধ্যে টেনে নেবেন, সমস্ত খারাপ তিনি নিজের মধ্যে টেনে নিচ্ছেন, যাতে খারাপ আর সমাজে না থাকে, ঠিক আছে। গৌরী, তিনি স্থিতাবস্থা দেবেন, তিনি শান্ত করবেন, তিনি রক্ষা করবেন, মায়ের মতো রূপ, ঠিক আছে। সংহার, আবার বাবা খেপে যাচ্ছে, তো মা আর বাবা সংসারে যেমন করেন তোমাদের আমাদের সবার পরিবারে, সেরকম ভাবেই যেন এরা সারা জগৎকে রক্ষা করে চলেছে, শিব আর শক্তি দুজন মিলে। এটাকেই হচ্ছে লাস্য রূপ, রক্ষা করার রূপ। এই যে দেখো 7টা ফরম্যাট রয়েছে নাচের, ঠিক।
এই তাণ্ডবকে শুধুমাত্র ভারতবর্ষের মাইথোলজি অনুযায়ী শিবের শুধু আছে, কি মনে করবে? না স্যার, সিনেমাতে প্রচুর নায়ক এসে তাণ্ডব করে না, আরেকজন আছে মাইথোলজি অনুযায়ী, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাণ্ডব করেছে, বারবার বিভিন্ন রকম যে অবতার নিয়েছেন, সেই অবতার রূপ হিসাবে তিনি অবতীর্ণ হওয়ার মারফত এই বিভিন্ন যুগে অবতীর্ণ হয়ে তিনি সমস্ত লোকজনকে রক্ষা করার চেষ্টা করেছেন। সেটা রামায়ণের যুগে রাম হিসাবে হোক, দাপর যুগে বা অন্যান্য যুগে শ্রীকৃষ্ণ রূপে হোক, কিংবা এই যে প্রহ্লাদের যে নরসিংহ রূপে হোক, ভক্ত যে ভক্ত প্রহ্লাদের যা বলবো প্রার্থিত যে ব্যক্তি, হোয়াট এভার অবতার। তো তাণ্ডব নৃত্য মহাভারতে দেখা যায়, তাণ্ডবের নৃত্যের উদাহরণ দেখা যাচ্ছে মহাভারতেও, যেখানে শ্রীকৃষ্ণ তাণ্ডব করছেন যমুনা নদীর ওপর। ওই সাপ, সবচেয়ে বড় একটা সাপ কালিয়াকে মারার সময়, যখন কালিয়া তাকে প্রচণ্ড বিরক্ত এবং অত্যাচার করছিল, তখন সেই সময় সাপের মাথায় উঠে তিনি তাণ্ডব নৃত্য নাচছেন এবং মনমোহন বাঁশি বাজাচ্ছেন, এবং তার যেই রুদ্র রূপ দেখে সেই সাপ কালিয়ার সমস্ত স্ত্রীরা এগিয়ে আসছেন, এগিয়ে এসে ক্ষমা প্রার্থনা করে বলছেন যে হে প্রভু, শান্ত হও, রক্ষা করো, এরকম ভুল আর কোনোদিন। তার মানে তিনি একদিকে বাঁশি বাজাচ্ছেন আর একদিকে তিনি সেই তাণ্ডব নৃত্য না। অর্থাৎ এইখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে চোলদের যুগের যে আমরা ভাস্কর্য শিল্প পড়ছিলাম, এখানে মূলত চোলরা শিব ঠাকুরের যে এই যে এনার্জি, সৃষ্টি ধ্বংস তারপর রক্ষা করার যে এনার্জি, সেই এনার্জিকে বেশি করে প্রত্যায়িত করছে, এবং তারা সেটাকে বিশ্বাস করতো। তোমরা যদি চোলদের ইতিহাস পড়ো, তাহলে তারা কিভাবে ওই নৌবাহিনীর ওপর ভরসা করে গোটা দক্ষিণ ভারতকে তারা জব্দ করছে, এবং সেখান থেকে বিস্তার করতে 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 এসে বঙ্গোপসাগর পেরিয়ে তারা এই বাংলার উপকণ্ঠে এসে গঙ্গায় কোন্ড চোল পুরো দখল করে নিচ্ছে। এই যে দাপট, আবার সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই সবই কিন্তু তার যে ফেইথ, সেইগুলো কিন্তু এই তার ভাস্কর্য শিল্পের মধ্যে যথেষ্ট রকমভাবে প্রত্যায়িত হয়। এটাই ছিল গল্প, যেখানে চোলরা ভাস্কর্য শিল্প কি করে তারা চর্চা করলো 1300 শতাব্দীর ওই পর্যন্ত। ঠিক আমরা এরম করেই পরপর করে কিন্তু বিভিন্ন সময়কার আগে, যেমন চোলদের গল্প পড়লাম ভাস্কর্য স্কাল্পচারের জন্য, আমরা এরম করেই কিন্তু বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শাসকদের সময় আমরা ফয়সালা কিংবা বিজয়নগর, আমরা এইগুলো পড়বো, বাহমনি সেখানকার কাঠামো পড়বো, আমরা পরবর্তীকালে মেডাইভাল ইন্ডিয়ার স্কাল্পচার পড়বো, তার পরবর্তীকালে মডার্ন ইন্ডিয়ার স্কাল্পচার পড়বো, বৈদেশিক কীভাবে ইনফ্লুয়েন্স সেগুলো পড়বো। এরম করে একদম পর ক্লাসগুলোকে টপিক ওয়াইজ রাখা থাকছে। যারা নতুন তারা অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওখানে জয়েন করে যাও। এখানে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই কিন্তু নোট রাখা হচ্ছে, সুতরাং পড়ার যে সোর্স সেটা নিয়ে কোনো খামতি থাকার কথা নয়। আমি চেষ্টা করছি তোমাদের ভালোবাসা যতক্ষণই থাকার। তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর কি করতে পারলে ভালো হয়। যারা নতুন, এবং প্রত্যেককে বলছি বাবা একটু পুরোনো পড়াগুলোকে রিভিশন দে, তার কারণ ওই যে দেখো প্লেলিস্ট করা আছে, সেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি হোক, মেডাইভেল হোক, মডার্ন হোক, পলিটি হোক, ইকোনমি হোক, জিওগ্রাফি হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, প্রতিটা বিষয় সিভিল সার্ভিসকে যদি পেতে হয়, তুমি যদি তোমার ওই তাণ্ডব নাচের মাধ্যমে তোমার যদি মনে হয় যে না আমিও সৃষ্টি করব, রক্ষা করব, এবং জাদ্রেল সৈনিক হিসাবে আমি যেন ওয়ারিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ ছাপ রেখে যেতে পারি। রামকৃষ্ণ বলেছিল না যে ভাই মরে যাওয়ার আগে দাগ কেটে যাস, জন্ম তো একবারই পাচ্ছিস। তোমার যদি মনে হয় যে না ওয়ার্থলেস হয়ে না মরে আমরা একটুখানি ওয়ার্থ দিই, যদি একটুখানি মরতে পারি, নিজেকে যদি প্রমাণ করার সুযোগ থাকে, তোমার যদি মনে হয় সিভিল সার্ভিস হবে, তাহলে ভাই পর দেখো প্লে লিস্ট রাখা আছে, সেগুলো একটু চর্চা করো, পড়ো। আরও কী লাগবে সেগুলো কমেন্টে জানিয়ে দাও, আমি আমার মতো করে চেষ্টা করছি। সুস্থ থেকো সকলে, ভালো থেকো, এবং মনে রেখো WBCS মিন WBCS, সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস। এইটাকে চর্চা করতে গেলে তার মতো করে চর্চা করতে হবে, ফাঁকিবাজি চলবে না। আজকে যদি থাকলাম, পরের দিন পরের কাছে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক প্রত্যেককে। থ্যাংক ইউ।